এবার যুদ্ধক্ষেত্রে ব্যবধান গড়ে দিচ্ছে রাশিয়ার নতুন বোমা, কঠিন চাপে পড়েছে ইউক্রেন। আরো বিস্তারিত জানিয়ে দিব। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় এক পরিবারের 5 সদস্য নিহত। এবার ইউক্রেনের প্রায় 50টি ড্রোন ভূপাতিত করল রাশিয়ার সেনারা। এদিকে ইসরায়েলি অভিযানে হামাসের 13,000 যোদ্ধার মৃত্যু। আরো জানিয়ে দিব। এবার এরদোগান জেলেনস্কি বৈঠক, যে আলোচনা হলো দুই রাষ্ট্রপ্রধানের। এদিকে গাজার ব্যাপারে আন্তর্জাতিক নিরাপত্তা লজ্জাজনক পর্যায়ে পৌঁছেছে, অভিযোগ হুতি বিদ্রোহীদের। এবার গাজায় ইসরায়েলি নৃশংসতায় প্রাণহানি প্রায় 31,000। এবং সর্বশেষে জানিয়ে দিব। এদিকে ইসরায়েলের ক্ষতি করছেন নেতানিয়াহু, অভিযোগ বাইডেনের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন, এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। এবার যুদ্ধক্ষেত্রে ব্যবধান গড়ে দিচ্ছে রাশিয়ার নতুন বোমা, চাপে পড়ছে ইউক্রেন। যুদ্ধক্ষেত্রে ইউক্রেন বাহিনী প্রতিরক্ষা বুদ্ধ তছনছ করে দিচ্ছে রাশিয়ার একটি বোমা। আকাশ থেকে নিক্ষেপ করা এই বোমা যুদ্ধে রাশিয়াকে অনেকটা সুবিধাজনক অবস্থানে নিয়ে এসেছে। বোমাটি আসলে সোভিয়েত আমলের নতুন প্রযুক্তির মিশেলে এটি এখন দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। এটি এতটাই শক্তিশালী যে আঘাত হানার পর মাটিতে 15 মিটার চওড়া গর্ত সৃষ্টি হচ্ছে। বোমাটির নাম FAB-1500, ওজন 1.5 টন। এই ওজনের প্রায় অর্ধেকই শক্তিশালী বিস্ফোরক। বোমাটি যুদ্ধ বিমানে বহন করে 60 থেকে 70 কিলোমিটার দূর থেকে ছোড়া হয়। এই দূরত্ব ইউক্রেনের অনেক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আওতার বাইরে। কোন এলাকার দখলের চেষ্টার আগে সেখানে FAB-1500 এর ব্যবহার করে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে রাশিয়া। সম্প্রতি ইউক্রেন দোনেৎস্ক অঞ্চলে ধারণ করা একাধিক ভিডিওতে রাশিয়ার নতুন এই বোমার ব্যাপক শক্তি সম্পর্কে ধারণা পাওয়া যাচ্ছে। এই অঞ্চলে ইউক্রেনের তাপবিদ্যুৎ কেন্দ্র, কারখানা ও বহুতল ভবনে বোমাটি দিয়ে হামলা চালানো হয়েছে। নিজেদের প্রতিরক্ষার জন্য এসব স্থাপনা ব্যবহার করত ইউক্রেনীয় বাহিনী। FAB-1500 বোমায় যে প্রযুক্তি ব্যবহার করা হয়েছে তাতে সেটি কোনো সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। লক্ষ্য বস্তু পর্যন্ত বোমাটি নিয়ে যাওয়ার জন্য সেটিতে ডানাও যুক্ত করা হয়েছে। যুদ্ধ সংঘাত নিয়ে সংবাদ প্রকাশ করা ওয়েবসাইট দা ওয়ার জোনে বলা হয়েছে, রাশিয়ার বৈমানিকরা শত্রু প্রতিরক্ষা ব্যবস্থা থেকে নিরাপদ দূরত্বে থেকেই বোমাটি ছুড়তে পারছেন। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের বিমান হামলায় এক পরিবারের 5 সদস্য নিহত। দক্ষিণ লেবাননে ইহুদিবাদী ইসরায়েলের এক বিমান হামলায় অন্তত 5 ব্যক্তি নিহত হয়েছেন। লেবাননের সরকারি বার্তা সংস্থা NNA জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলায় এক পরিবারের বাবা, তার গর্ভবতী স্ত্রী, 2 ছেলে এবং তাদের এক আত্মীয় নিহত হন। দক্ষিণ লেবাননের খিরবেত সেলম গ্রামের আল আইন এলাকায় ভোররাতে এই বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। স্থানীয় সূত্রগুলো বলেছে, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ওই হতভাগ্য পরিবারের বাসভবনটি মাটির সঙ্গে মিশিয়ে দেয় ইহুদিবাদী সেনারা। দৃশ্যত এই সময় পরিবারের সবাই গভীর ঘুমে অচেতন ছিল। হামলার পর উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে পৌঁছে ধ্বংস স্তূপের নিচ থেকে লাশগুলো বের করে নিকটস্থ তিবনিন সরকারি হাসপাতালের মর্গে স্থানান্তর করে। আজকের বিমান হামলায় আশেপাশের কয়েকটি ভবনও কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেসব ভবনে 9 ব্যক্তি আহত হয়েছেন। ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদিবাদী সেনাদের বহু বছরের গণহত্যা ও নিপীড়নের প্রতিবাদে গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আল-আকসা তুফান অভিযান চালায় হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ আন্দোলনগুলো। তারা 250-এর মতো ইসরায়েলিকে পণবন্দী হিসেবে আটক করে গাজায় নিয়ে আসেন। এসব পণবন্দীকে উদ্ধারের অজুহাতে 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ আগ্রাসন শুরু করে তেল আবিব, যা এখনো চলছে। এবার ইউক্রেনের প্রায় 50টি ড্রোন ভূপাতিত করল রাশিয়ার সেনারা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত রাতভর তারা ইউক্রেনের 47টি ফিক্সড উইং ড্রোন ভূপাতিত করেছে। তবে এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বেলগরদ অঞ্চল থেকে 1টি, ক্রোস্কো অঞ্চল থেকে 2টি, ভলগোগ্রাদ থেকে 3টি এবং বাকি 41টি ড্রোন রোস্টভ অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। রোস্টভ অঞ্চলের গভর্নর ভ্যাসিলি
গোলুবে বলেন, ইউক্রেনের পক্ষ থেকে চালানো বিশাল আকারের হামলাকে ব্যর্থ করে দিয়েছে স্থানীয় বিমান প্রতিরক্ষা বাহিনী। সেখানে বহু সংখ্যক ড্রোন ভূপাতিত হয়েছে, তবে এ পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। গভর্নর গোলুবে বলেন, জরুরি মন্ত্রণালয়ের একজন কর্মী ধ্বংসস্তূপ সরানোর সময় আঘাতপ্রাপ্ত হন, কিন্তু তাকে হাসপাতালে নিতে হয়নি। তার জীবন ঝুঁকির মুখে নেই বলে জানিয়েছেন গোলুবে। সূত্র পার্স টুডে। এদিকে ইসরায়েলি অভিযানে হামাসের 13,000 যোদ্ধার মৃত্যু দাবি রিপোর্টে। গাজায় ইসরায়েলের অভিযানে 13,000 ফিলিস্তিনি যোদ্ধার মৃত্যু হয়েছে, এমন দাবি করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হামাস সহ সহযোগী স্বাধীনতাকামী সংগঠনগুলোর সদস্যদের সন্ত্রাসী বলে আখ্যা দেন তিনি। রাফায় হামলা জোরদারের হুঁশিয়ারিও দেন। উপত্যকায় প্রায় 14 লাখ বাস্তুচ্যুত মানুষ ঠাঁই নিয়েছে দক্ষিণ অঞ্চলীয় শহরটিতে। রোববার জার্মানির এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, আমরা বিজয়ের খুব কাছাকাছি পৌঁছে গেছি, আর মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আমরা রাফার বাকি হামাস যোদ্ধাদের নির্মূল করতে সক্ষম হব। এবার এরদোগান জেলেনস্কি বৈঠক, যে আলোচনা হলো দুই রাষ্ট্রপ্রধানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠক হয়েছে। আলোচনা শেষে এরদোগান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন ও রাশিয়াকে নিয়ে সম্মেলনের আয়োজন করতে তুরস্ক প্রস্তুত। খবর আল জাজিরার। ইস্তাম্বুলে শুক্রবার এই দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। 2 বছর ধরে চলা যুদ্ধ পরিস্থিতিতে মস্কো ও কিয়েভের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন এরদোগান। দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় তুরস্ক কি ধরনের সুবিধা সরবরাহ করতে পারে, এরদোগান সে বিষয়ে উল্লেখ করেছেন। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের একাত্মতা অব্যাহত রাখলেও আলোচনার ভিত্তিতে যুদ্ধের অবসান ঘটাতে আমরা আমাদের কাজ চালিয়ে যাব। জেলেনস্কি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে। যদিও এরদোগানের শান্তি আলোচনার প্রস্তাবের বিষয়ে তিনি কিছু বলেননি। তাছাড়া রাশিয়া ইউক্রেনের বন্দী সেনাদের মুক্তির ক্ষেত্রে এরদোগান যে চেষ্টা করছেন তার জন্য জেলেনস্কি তাকে ধন্যবাদ জানিয়েছেন। এদিকে রমজানের মধ্যে গাজায় যুদ্ধবিরতি চুক্তি অত্যন্ত কঠিন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাছাড়া পূর্ব জেরুজালেমের চলমান সহিংসতা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। গত 7 অক্টোবরের পর গাজায় ইসরায়েলের হামলায় 30,878 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন 72,402 জন। গাজার ব্যাপারে আন্তর্জাতিক নিরাপত্তা লজ্জাজনক পর্যায়ে পৌঁছেছে, অভিযোগ হুতি বিদ্রোহীদের। ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুতি অভিযোগ করেছেন, গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞের ব্যাপারে আন্তর্জাতিক সমাজের নিরাপত্তা লজ্জাজনক পর্যায়ে উপনীত হয়েছে। তিনি আরো বলেছেন, এই উপত্যকার গণহত্যায় আমেরিকা প্রধান সহযোগীর ভূমিকা পালন করছে। তিনি বৃহস্পতিবার রাতে নিজের সাপ্তাহিক টেলিভিশন ভাষণে বলেন, গাজা উপত্যকায় অবরুদ্ধ ফিলিস্তিনিদের বিরুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের আগ্রাসন 6ষ্ঠ মাসে পড়েছে, আর গাজাবাসীর বিরুদ্ধে এই জাতিগত শুদ্ধি অভিযান আন্তর্জাতিক সমাজের চোখের সামনে ঘটছে। আব্দুল মালিক আল হুতি বলেন, গাজাবাসীর উপর চলমান গণহত্যা মানবতা বিরোধী অপরাধ। নিষিদ্ধ সব অস্ত্র দিয়ে গাজাবাসীকে হত্যা করা হচ্ছে এবং এই উপত্যকায় নিরাপদ স্থান বলে আর কোনো কিছুই অবশিষ্ট নেই। তিনি বলেন, এই অপরাধ যজ্ঞের প্রধান অংশীদার মার্কিন সরকার গোটা বিশ্ববাসীর জন্য লজ্জা বয়ে এনেছে। ইয়েমেনের এই হুতি নেতা বলেন, ইসরায়েলকে কোটি কোটি ডলার মূল্যের সমরাস্ত্র সরবরাহ করার পর এখন বিশ্ববাসীর চোখে ধুলা দেওয়ার জন্য আমেরিকা আকাশ থেকে মাত্র কয়েক হাজার প্যাকেট ত্রাণ ফেলেছে, অথচ এই আমেরিকায় স্থলপথে গাজায় ত্রাণ প্রবেশ করতে বাধা দিচ্ছে। কিন্তু এসব সত্ত্বেও গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্তি কিংবা হামাসকে ধ্বংস করার লক্ষ্য অর্জনে ইসরায়েল চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে বলে তিনি উল্লেখ করেন। হুতি বলেন, পাশাপাশি মনস্তাত্ত্বিক যুদ্ধেও ইসরায়েল হেরে গেছে এবং ইহুদিবাদী সেনারা যুদ্ধ করার মনোবল হারিয়ে ফেলেছে। সূত্র পার্স টুডে। এবার গাজায় ইসরায়েলি নৃশংসতায় প্রাণহানি প্রায় 31,000। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে প্রায় 31,000 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী গাজা উপত্যকা জুড়ে আক্রমণ আরো জোরদার করেছে। তারা নুসাইরাত শরণার্থী শিবিরে হামলা চালিয়ে নারী ও শিশু সহ কমপক্ষে 13 জনকে হত্যা করেছে। এছাড়া রাফা শহরের একটি আবাসিক টাওয়ার ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই নয়, উত্তর গাজায় অপুষ্টিতে এক শিশু এবং এক তরুণীর মৃত্যু হয়েছে, ফলে সেখানে অনাহারে এখন পর্যন্ত 25 জনের মৃত্যু হলো। এদিকে ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA তহবিল পুনরুদ্ধার করেছে কানাডা এবং সুইডেন। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ বলছে, হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা হচ্ছে। অপরদিকে রমজান মাসকে সামনে রেখে এক বার্তায় হামাস প্রধান ইসমাইল হানিয়া গাজার উপর এই জঘন্য যুদ্ধ বন্ধ করতে
ইসরায়েল এবং তার মিত্র বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন। গত 7 অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরপরই গাজায় পাল্টা আক্রমণ শুরু করে ইসরায়েল। হামাসের বিরুদ্ধে একের পর এক অভিযান চালানো হচ্ছে, এমনকি হামাসকে নির্মূলের অজুহাতে নিরীহ ফিলিস্তিনিদের উপর প্রতিদিন হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলের ক্ষতি করেছেন নেতানিয়াহু, দাবি বাইডেনের। ইসরায়েলকে সাহায্য করার চেয়ে ক্ষতি বেশি করছেন বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর দ্য গার্ডিয়ানের। স্থানীয় সময় শনিবার এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট হামাসকে দমন করার জন্য ইসরায়েলি কর্মকাণ্ডের প্রতি সমর্থন প্রকাশ করেন। পাশাপাশি নেতানিয়াহুর গৃহীত পদক্ষেপের ফলে নিরপরাধ মানুষের মৃত্যুর ব্যাপারে আরো সাবধান হওয়ার আহ্বান জানান তিনি। বাইডেন গাজায় এত মৃত্যুর সমালোচনা করে বলেছেন, ইসরায়েল চরম ভুল করছে। গাজার রাফা শহরে ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসন তার জন্য চূড়ান্ত সতর্ক রেখা। রাফাতে 13 লাখেরও বেশি ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে। তবে ইসরায়েলকে ক্ষেপণাস্ত্র সরবরাহ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন বাইডেন। তিনি বলেন, এটা চূড়ান্ত সতর্ক রেখা, কিন্তু কোনোভাবেই আমি ইসরায়েলকে সমর্থন করা বন্ধ করব না। ইসরায়েল প্রতিরক্ষা ব্যবস্থা এখন ঝুঁকিপূর্ণ, তাই ইসরায়েলকে রক্ষায় অস্ত্র সরবরাহ সহ সকল সহায়তা করব আমরা। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত 30,960 জন ফিলিস্তিনি নিহত এবং 72,528 জন আহত হয়েছেন।